তোমাদের সাথে কি কখনো এমনটা হয়েছে যে মানুষটা তোমার জীবনে সবচেয়ে কাছে, যার সাথে প্রতিটা ছোট ছোট মুহূর্ত ভাগ করে নিয়েছো, হাসি মজা ঝগড়া আড্ডা সব কিছু, তবু সামনে দাঁড়িয়ে একটা কথা বলা হয়ে ওঠেনি, আমি তোমাকে ভালোবাসি। ভয় ছিল যদি সে ভুল বুঝে, যদি বন্ধুত্বটাই হারিয়ে যায়। তাই অনেক অনুভূতি চুপচাপ মনের ভেতরে লুকিয়ে থাকে। কিন্তু জীবনের এক শেষ বিকেলে যখন বিদায়টা সত্যি হয়ে সামনে দাঁড়ায়, তখন সে নীরব ভালোবাসা আর চুপ করে থাকতে পারে না। আজকের গল্পটা ঠিক এমনই দুটো মানুষের, তৃষা আর রিসা। বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা একটা ভালোবাসা, একটা শেষ দেখা, আর কিছু কথা যা অনেক দিন ধরে বলা হয়নি। তবে শুনতে থাকুন আজকের গল্প শেষ সন্ধ্যা। কলেজের বিশাল মাঠের পাশে বট গাছের নিচে তৃষা বই খুলে বসে আছে। গ্রীষ্মের দুপুর, আর সাথে হালকা বাতাস বইছে। কিন্তু তৃষা এক মনে শূন্য দৃষ্টিতে কি যেন ভেবে চলেছে। পড়াতে মন বসছিল না তার। হঠাৎ একটা চিরপরিচিত গলার স্বরে কে যেন তাকে সম্বোধন করলো। তৃষা। এটা ঈশান ছাড়া কেউ হতে পারে না, কারণ ঈশান তার নামটা এতটাই সুন্দর করে ডাকে, সেভাবে তাকে আর কেউ ডাকতে পারে না। ঈশান পাশে এসে বলল, কিরে, মন খারাপ করে বসে আছিস যে? তৃষা হালকা হেসে বলল, না, সির্ফ ক্লান্ত লাগছিল। ঈশান দুষ্টু হেসে বলল, ক্লান্ত? তাহলে চল ক্যান্টিনে এক কাপ চা মেরে আসি, একটু ছোট্ট করে এলাচ দিয়ে। উফ, যা লাগবে না, ক্লান্তি একেবারে মঙ্গল গ্রহে। ঈশান প্রথম থেকেই এমনই, ইয়ার্কি মারার ফাঁক খুঁজে পেলেই হলো। তার কথা শুনে তৃষা প্রতিবারের মতন হেসে ওঠে। তুই যা, আমি তোর মতো চাকর নই। কি আর করা যাবে, রবি ঠাকুর বলে গেছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। দুজনে খিলখিলিয়ে হেসে ওঠে। ঈশানের ইয়ার্কিগুলো তৃষা কখনোই তার হাসি চেপে রাখতে পারে না। ঈশান সবসময় এমনই ছিল, উচ্ছল প্রাণবন্ত আর বড্ড বেশি কথা বলা, বক 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 করেই যায়। যা অন্যদিকে ভাবতে লাগে, ঈশানের পাশে থাকলে জীবনে কখনো একা লাগবে না। কিন্তু এই অনুভূতিটা কি কেবল বন্ধুত্ব, নাকি তার মনের কোথাও লুকিয়ে আছে অন্য কিছু? जब सांसें भरूं मैं बंद, आंखें करूं मैं नजर, जो तू आया दिल को करार आया, तुझ पे प्यार आया, पहली पहली बार आया, ओ यारा। রাত 12:45 হলেও তৃষার চোখে আজ ঘুম নেই। তবে আজ ঈশানের বলা কথাগুলো, তার সাথে কাটানো সময়গুলো নিয়ে অনবরত ভেবে চলেছে তৃষা। ভাবছে আর মুচকি মুচকি হাসছে। জানিস তৃষা, আমি খুব লাকি যে তোর মতন একজন বেস্ট ফ্রেন্ডকে আমি আমার লাইফে পেয়েছি।
এমন সময় তৃষা ঠোঁটে ঠোঁট চেপে হাসি ধরে রেখে উত্তর দেয়, তুই অনেক লাকি রে, তোর মতো একজন ভালো বন্ধু পেয়েছি। স্যার যেমন এই কথা ভেবে তার গালে হাসির টোল পড়ে, ঠিক তেমনি একটা কালো ছায়া নেমে আসে তার মুখে। তার মনে পড়ে গেল কিছুদিন আগেই ঈশান তাকে একটা কথা বলেছিল। কলেজ লাইফ তো প্রায় শেষ হয়ে গেল। এবার যে যার নিজের কাজে নিজের কেরিয়ারে ব্যস্ত হয়ে যাবে। তবে তৃষা, তোর বিয়েতে আমাকে ভুলে যাস না যেন। তোর বিয়েতে কিন্তু আমি জমিয়ে মজা করব। এই বলেই ঈশান জোরে জোরে হাসতে লাগে। অন্যদিকে তৃষা তো রেগে পুরো বম। হাসি পাচ্ছে না? দাঁড়া, দেখাচ্ছি মজা। ঈশান কি বুঝতে পারে না তৃষার মনের কথা, তার ইচ্ছেগুলো, নাকি বুঝিও না বোঝা? আচ্ছা, কাল তো রেজাল্ট, কলেজ লাইফ তো শেষ, তবে ঈশান, আমাদের বন্ধুত্ব, আমার মনের কথা, কি হবে এগুলোর? সেই মেয়েটার মুখে কিছু সময় আগে হাসি খেলা করছিল, হঠাৎ সেই মেয়েটারই মুখে যেন বর্ষার কালো মেঘ নেমে এলো। তার মনে যেন একটা অজানা চাপা কষ্ট অনুভব হচ্ছিল। সেই মুহূর্তে তাকে খুব ইচ্ছে করছিল ঈশানকে একবার কাছে পেতে, তাকে একবার অন্তত জড়িয়ে ধরে সব মনের কথা বলে ফেলতে। আর পারছে না সে, আর পারছে না মনের সেই সব কথা চেপে ধরে রাখতে, কিন্তু তা এখন সম্ভব নয়। সে তার পাশ বালিশটাকে কাছে টেনে নেয় এবং মনে মনে ঈশানকে কল্পনা করে শক্ত করে চেপে ঘুমানোর চেষ্টা করলো। কলেজের আজ শেষ দিন, রেজাল্ট বেরিয়েছে। সব স্টুডেন্টরা নিজেদের রেজাল্ট দেখার জন্য ভিড় করেছে। রিসার্চের স্টুডেন্টদের ভিড়ে ঢুকে নিজের রেজাল্টটা দেখলো। বাহ, 78%। মুখে একটু হাসির আগমন ঘটলো। সে ফিরে যেতেই কি মনে হতে যেন আবার সেই রেজাল্টের দিকে তাকালো। সে যেন কাউকে খুঁজছে। হ্যাঁ, ঈশান। সেও কিন্তু বেশ ভালোই রেজাল্ট করেছে, 82%। স্টুডেন্টদের ভিড় থেকে বেরিয়ে এসে তৃষা ঈশানকে খুঁজতে লাগে, কিন্তু ঈশান কই? তৃষা এদিক ওদিক সব দিক খুঁজতে লাগে, কিন্তু না, ঈশানকে কোথাও পাওয়া যাচ্ছে না। সে তাকে কল করে, না, তাও সে তুলছে না। সামনে তার একটা বন্ধুকে যেতে দেখে, মানে ঈশানের বন্ধুকে। তাকে সে জিজ্ঞেস করলো, ঈশান? সে তো অনেকক্ষণ আগে এসেছিল, তবে সে রেজাল্ট দেখে চলে যায়। কিন্তু কি জানিস তো তিশা, তাকে দেখে কেমন যেন মন মরা লাগছিল। ঝগড়া টগড়া করেছিস নাকি বলতো? কথাটা শুনেই তৃষা আন্দাজ করতে পারে সে কোথায় থাকতে পারে। তৃষা তাকে উত্তর না দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়ে। কলেজের পেছন রাস্তা ধরেই কিছুটা পথ চললেই একটা কাঠের ব্রিজ আছে। প্রায়শই বিকেলে দুজনে সেখানে সময় কাটায়।
মন খারাপ হলেই চলে আসে এখানে। তৃষা হাঁটতে শুরু করে। ব্রিজটা বেশি দূর নয়। তৃষা পৌঁছে দেখে ঠিক সে ঠিকই আন্দাজ করেছিল। তৃষা ঈশানের দিকে এগিয়ে যেতে লক্ষ্য করে, সত্যি তো তাকে হঠাৎ আজ মন মরা লাগছে কেন? কি হয়েছে ওর? যে ছেলেটা সবাইকে মাতিয়ে রাখে সেই ছেলেটাই নাকি এখন মন খারাপ করে দাঁড়িয়ে আছে। কেন? কি হয়েছে ওর? ঈশান, ঈশান শূন্য দৃষ্টিতে তাকিয়ে কিছু যেন ভাবছিল। হঠাৎ তৃষার ডাকে তার ধ্যান ভাঙল। তৃষা, তুই? এই তোর কি হয়েছে বলতো? তৃষা ঝাঁঝের সাথে বলে ওঠে। একবার নদীর স্রোতের দিকে তাকিয়ে সে সঙ্গে সঙ্গে ঈশানের দিকে তাকায়। তুই জানিস আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি, কত খুঁজেছি, আর তুই দেখি এখানে। আরে 3-4 বার কল করেছি, ধরবি তো নাকি? তুই কাউকে না বলে এখানে ঘাপটি মেরে বসে আছিস। তৃষার এত কথা বলার পরেও ঈশান চুপ করে থাকে। সে শুধু একটা অস্পষ্ট সরি বলে তৃষার চোখ থেকে তার চোখ সরিয়ে নেয় এবং নদীর স্রোতের দিকে তাকিয়ে থাকে। তৃষা কিছুতেই বুঝে উঠতে পারছিল না ব্যাপারটা কি। আচ্ছা, সরি। ঈশান, আর ইউ ওকে? আমি ঠিক আছে। তাহলে এমনি মন খারাপ করে বসে আছিস কেন? বল কি হয়েছে, বল না কি হয়েছে, চুপ করে থাকিস না, বল। কিছু না রে। ঈশান, ঈশান দেখ, দেখ একবার আমার দিকে। আমি তো তোর বেস্ট ফ্রেন্ড, বল। তোর সাথে যদি কিছু হয়ে থাকে আমাকে বল প্লিজ। তোকে এমন ভাবে খারাপ দেখতে আমার ভালো লাগছে না। কি হয়েছে তোর, বল না রে প্লিজ। তৃষার চোখ আস্তে আস্তে ছলছল করে ওঠে। কি হয়েছে আরো একবার জিজ্ঞেস করার আগে ঈশান বলে, আরে আরে, তুই ভয় পাচ্ছিস কেন? তোর আবার কি হলো? তুই তো বলছিস না। তৃষা এবার মাথা নামিয়ে নেয়। চোখে এবার জল চলে আসে। তৃষা কোনো মতে নিজেকে সামলে ঈশানের চোখে আবারও চোখ রাখে এবং কাঁদো কাঁদো গলায় বলে, এখনো বলবি না ঈশান? আরে আরে, কাঁদিস না তৃষা, কাঁদিস না, কিছু হয়নি রে আমার। বেশ, বল তবে কি হয়েছে। তুই জানিস কিন্তু তুই আমার কাছ থেকে কিচ্ছু লুকাতে পারবি না। বাপ রে, আচ্ছা বেশ বেশ, বলছি, দাঁড়া দাঁড়া। কিছু হওয়ার আগে এত অ্যাকশন কেউ নেয়? কিছু হওয়ার আগে মানে কি হবে বলতো? আরে আরে, আমি তেমনটা বলতে চাইনি। আচ্ছা বলছি বলছি, তুই আগে শান্ত তো হ। অন্যদিকে ঈশান মনে মনে ভাবে, জানি না তৃষা, এই কথাটা শুনে তুই কিভাবে রিয়াক্ট করবি। হয়তো তোকে শুনে খারাপ লাগবে, কিন্তু কিছু করার নাই রে। ঈশান কথাটাকে মনের মধ্যেই রেখে দেয়। দুজনে এবার শান্ত হয়ে নদীর স্রোতের দিকে তাকিয়ে থাকে। আমি কাল বাড়ি পুরোপুরিভাবে ফিরে যাচ্ছি ভোরবেলাতে। গ্রাম ছেড়ে এসেছিলাম এই শহরে পড়াশোনা করতে। পড়াশোনা শেষ, শহরের চ্যাপ্টার শেষ, গ্রামে গিয়ে এবার চাকরির প্রস্তুতি নিতে হবে। জানিস, খুব মিস করবো রে এই কলেজকে, এই শহরকে, আমাদের বন্ধুদেরকে,
আর এই ব্রিজটাকে। স্মৃতি হয়ে থাকবে এই সব মুহূর্ত। আর আমাকে, আমার কথা মনে পড়বে না? তোকে আমি কোনোদিনও ভুলতে পারবো না রে তৃষা। তোর আমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত সব থেকে বেশি মিস করবো রে। আমি ভাবলাম আমাকে বোধহয় ভুলেই যাবি। কথাটা চোখ নামিয়ে বলে। ঈশান তার কথার উত্তর দেয় না। কিছুটা মুহূর্ত দুজনে শান্ত থাকে। তারপর ঈশান তৃষাকে প্রশ্ন করলো, বলছিলাম যে আজ সন্ধেবেলায় যাবি? কোথায় যাবি? কোথায় আর যাব, চ আজকের দিনটা একটু সেলিব্রেট করি। আবার কবে দুজনে একসাথে খেতে আসবো বলা যায় না। রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করবো শেষবারের মতো, কি বলিস? তৃষা কি যেন একবার ভাবলো। গুড আইডিয়া। তে বুঝতে পারল আজকের সন্ধ্যাটাই শেষ সুযোগ। তৃষা যে করে হোক তাকে তার মনের কথাটা ঈশানকে জানাবে। তাহলে ব্যাস, আজকের বিকেলে তাহলে রেডি থাকিস, আমাদের সেই প্রিয় রেস্টুরেন্টে যাব। কি বলিস? আর হ্যাঁ, তাহলে একটা কাজ করিস, আমার মেস দিয়ে যখন যেতে হবে তুই বড় তোর স্কুটিটা নিয়ে আসিস, দিয়ে আমাকে পিক করে নিস, ঠিক আছে? বেশ, তাই হবে। তৃষা মনে মনে প্ল্যান প্রায় ঠিক করে ফেলেছে। আজকের সন্ধ্যাটাই শেষ সুযোগ। এই সুযোগটা সে কোনো মতেই হারাতে চায় না। আজকে ঈশানকে যে করে হোক তার মনের কথাটা বলতেই হবে। ঘড়িতে 5টা বেজেছে, অনেকক্ষণ হলো। তৃষা ঠিক করেছে আজকে সে শাড়ি পরবে, কারণ সরস্বতী পুজোতে যখন সে শাড়ি পরেছিল ঈশান তখন বলেছিল তাকে নাকি পুরো একদম সরস্বতী দেবীর মতন দেখাচ্ছে। কথাটা ভাবতে ভাবতেই তার মনে পড়ল জন্মদিনে ঈশান তাকে একটা নীল শাড়ি দিয়েছিল। তখন সে পুরো আলমারিটা তন্ন তন্ন করে খুঁজতে লাগে। শেষমেশ খাটের ওপর জামা কাপড়ের পাহাড় করার পর পেয়ে যায়, এই তো সেই ম্যাজিক্যাল শাড়িটা, এটাই তো সে চাইছিল। বেশি দেরি না করেই ঝটপট শাড়িটা পরতে শুরু করে। শাড়িটা পরা শেষ হয়ে এলে আয়নার সামনে কিছুক্ষণ দাঁড়ায়। ড্রেসিং টেবিলের ওপর রাখা জুয়েলারিটা সে হাতে নেয়। তারপর কি যেন একটা অনুভব করার চেষ্টা করলো, তারপর সে পরে ফেললো। হাতে পাথর বসানো ঘড়িটা পরলো, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, চোখের পাতায় আইলাইনার লাগিয়ে ফেললো। এবার তার এলো চুলগুলোকে সুন্দর করে খোপা করে ফেললো। এই সব হওয়ার পর আয়নায় নিজেকে একবার চেয়ে রইল। অন্যদের দৃষ্টি দিয়ে নিজেকে একবার দেখার চেষ্টা করলো। সে বুঝতে পারল আজ সত্যিই তাকে অন্য দিনের থেকে একটু বেশি সুন্দর দেখাচ্ছে। ম্যাজিকটা কি ঈশানের দেওয়া শাড়িটার জন্য? এই ভাবতে ভাবতেই
হঠাৎ ফোন বাজে। কোথায় রে, বেরোলি? হ্যাঁ, এই বেরোচ্ছি, জাস্ট 10 মিনিট দাঁড়া। সে কি যেন ভুললো। হ্যাঁ, পারফিউম। ড্রয়ারটা খুলে পারফিউম লাগিয়ে নিল। সে আর এক মুহূর্ত দেরি করলো না, ঝটপট স্কুটির চাবিটা নিয়ে বেরিয়ে পড়ল। আজকে শাড়ি পরেছে দেখে ঈশানের কিরকম রিয়াকশন হবে এটা সে বারবার ভাবতে থাকে। সে অপেক্ষা করতে পারছিল না, ঈশানের রিয়াকশনটা সে মিস করতে চায় না। কিছু পথ এগিয়ে একটা মোড়, যেটার ভয় ছিল, জ্যাম। সিগন্যালের অপেক্ষায় চেয়ে আছে সকলে। মালা নেবে দিদি, মালা? তাই তো, সবই তো হয়েছে, শুধু একটা ফুলের মালা চুলে জড়িয়ে নিতেই ভুলে গিয়েছিলাম। আচ্ছা, ফুলের মালা কত করে? 20 টাকা করে দিদি। দরদাম না করে তৃষা 20 টাকা দিয়ে বেল ফুলের মালা কিনে চুলে লাগিয়ে নিল। সিগন্যাল গ্রিন হতেই সে গাড়ি স্টার্ট। কিছুটা পথ এগিয়ে সে দেখতে পায় ঈশান রাস্তার এক পাশে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে। ঈশানও আজ নীল পাঞ্জাবি পরেছে, ফেব্রিকের কাজ করা। তৃষাই তাকে করে দিয়েছিল। তৃষা তার সামনে এসে গাড়ি থামালো। এই যে, উঠুন মিস্টার। ঈশান পুরো মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে তার দিকে। সে দাঁড়িয়ে আছে দেখে তৃষা বলল, রে, কি হলো? চাপ? তোকে কিন্তু আজ দেখতে বেশ লাগছে। ও, অন্যদিন লাগে না বুঝি? আরে না না, অন্যদিনও লাগে, তবে আজ একটু বেশি লাগছে। বেশ বেশ, প্রশংসাই করে যাবি নাকি উঠবি? তবে তোকেও কিন্তু সে লাগছে। কথাটা বলেই একটা স্মাইল দিল। ঈশান হেলমেট পরে গাড়িতে উঠে পড়ে। তৃষা এবার গাড়ি স্টার্ট দেয়। পাঁচ 10 মিনিটের রাস্তা এগিয়ে পৌঁছে গেল তাদের সেই প্রিয় রেস্টুরেন্টে। গাড়িতে দুজনে সেরকম কথা বলেনি। ঈশান গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টের দিকে তাকিয়ে কি যেন ভেবে চলেছিল। তৃষা গাড়ি পার্ক করে ঈশানকে দাঁড়িয়ে থাকতে দেখে দুষ্টুমিতে গাড়ির চাবিটা ঈশানের পেটে খোঁচা দেয়। চল, দাঁড়িয়ে আছিস যে। চল চল। রেস্টুরেন্টে ঢুকে দুজনে মুখোমুখি বসে পড়ল একটা টেবিলে। হ্যাঁ, তাহলে কি খাবি বল? দে, যেটা ভালো লাগে। তাহলে আজকে বিরিয়ানি খাওয়া যাক। বেশ, তাই কর। বলছি, আর এক কাপ চা হবে নাকি? তোর সাথে এলে যে চা কম্পালসারি, সেটা ভালোই জানি। বেশ, 1 কাপ চা। ঈশান উঠে গিয়ে অর্ডার দিয়ে এলো। দুজনে এমন ভাব করে বসেছিল যেন কেউ কিছু একটা বলতে চায়। হয়তো তারা মনে মনে প্রস্তুতি নিচ্ছিল। কিছু সময় পর তৃষা বলে ওঠে,
বলছি অর্ডার আসতে কত দেরি? হবে 10-15 মিনিট, তবে এখানে একটু দেরি করেই দেয়। বলছি একবার ওই পাশের বাগানে চল না। আরে, তাহলে চাটা কি হবে? বলে দে ওখানে দিতে। রেস্টুরেন্টটা বেশ খোলামেলা, চারিদিকে ফুল গাছ। তাদের এখানে আসতে বেশ ভালোই লাগে। তৃষা সেখানে গিয়ে বসে পড়েছে। ঈশান চাটা ওখানে দিয়ে আসতে বলল। ঈশান তৃষার পাশে এসে বসে। এখানে বসার জায়গাও আছে। দুজনে চুপচাপ। এই নিস্তব্ধতা ভেঙে তৃষা বলল, ঈশান, বল। বলছি কাল সকাল সকাল বেরিয়ে পড়বি তো? কথাটা সে বলতে চাই, জোর করে কথাটা জিজ্ঞেস করলো। হয়তো অন্য কিছু বলতে চাইছিল, তবে বলতে পারল না। হ্যাঁ রে। তৃষা ঈশানের চোখের দিকে তাকিয়ে রইল। কি দেখছিস অমন করে? তোকে। আমাকে? আমাকে দেখিসনি বুঝি কখনো? তৃষার চোখ দেখে মনে হচ্ছিল সে কিছু যেন একটা বলতে চায়, কিন্তু বলতে পারছে না। ভুলে যাবি না তো আমায়? তোকে ভুলে কি করে থাকি বল? তৃষা ঈশানকে কখনো ভুলতে পারবে না। কি করে ভুলবে তাকে? ঈশান যে তার পুরো হৃদয় জুড়ে আছে, সে যে তার প্রথম ভালোবাসা। কিন্তু ঈশানকে সে কি করে বলবে এই কথাটা? ঈশানের চোখটা অদ্ভুত মায়ার মতো দেখাচ্ছে। সেই মায়াবী চোখ নিয়ে এখনো তাকিয়ে আছে। রিশা, তোর কি এখনো কিছুই বলার নেই? কথাটা বলতেই তৃষা কেমন যেন একটা তীব্র চাপা কষ্ট অনুভব করছিল। সে আর পারছে না, তার মনটাকে সামলে রাখতে। সে ক্রমাগত ভেঙে পড়তে শুরু করে। সে পারছে না, হাত পা নিশ্চল হয়ে পড়ছে। সে নিজের অনুভূতিটাকে লুকিয়ে রাখতে নিজের মাথা নামিয়ে নেয়। তৃষা অদ্ভুত চলন লক্ষ্য করে ঈশান তাকে জিজ্ঞেস করে, তৃষা, কি রে, কি হলো তোর? তৃষা, কাঁদছিস কেন? এই তৃষা, কি রে বল। এই তৃষা নিজের কোলে মুখ লুকিয়ে নেয়। তৃষা সাড়া দিচ্ছে না। ঈশান শুনতে পায় সে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। তৃষা আর পারছে না নিজেকে সামলে রাখতে। সে হঠাৎ করে ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরল। প্লিজ যাস না ঈশান, প্লিজ আমাকে ছেড়ে যাস না। তার গলাটা কাঁপছিল, কথাগুলো যেন কান্নার ভেতর ডুবে যাচ্ছিল। ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আলতো করে
তৃষার মুখটা নিচের দিকে তুলে ধরল। তার চোখেও জল নেমেছে। ধুর পাগলি, আমি তোকে ছেড়ে কোথায় যাচ্ছি? সে তৃষার চোখের জল মুছে দিল। তা কাঁদতে কাঁদতে বলল, তোকে বড্ড ভালোবাসি রে ঈশান। অনেকদিন ধরেই বলতে চেয়েছি, কিন্তু হয়ে ওঠেনি। ঈশান কিছুক্ষণ শুধু তার দিকে তাকিয়ে রইল। তার মনে হলো এতদিন ধরে যে কথাটা সে নিজেও লুকিয়ে রেখেছিল, আজ আর চেপে রাখা সম্ভব নয়। সে তৃষাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমিও ভেবেছিলাম রে, কিন্তু তুই শুধু আমাকে বন্ধু হিসেবে দেখিস বলে বলার আর সাহস পাইনি। তারপর খুব শান্ত গলায় বলল, আমিও তোকে অনেক ভালোবাসি তৃষা, অনেক ভালোবাসি। তৃষা চোখ বন্ধ করে ঈশানের কাঁধে মাথা রাখলো। একাকার আমি তুই, আর না চোখ ফিরে একটু হাস। নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁয়ে মিলবে সব জীবনের ক্যালকুলাস। স্মৃতিরা গেছে পরবাস, কথাটা হয়েছে নিঝুম। এ বুকে তবু 12 মাস ভালোবাসার মরশুম, ভালোবাসার মরশুম। ডাক নামে ডেকে যাই, সেই আগের তোকে চাই। সে যে সে তাকালে সর্বনাশ। চারপাশে হালকা বাতাস বইছিল। দূরে রাতের আকাশে এক একটা তারা জ্বলজ্বল করছিল। সেই মুহূর্তে মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে। হয়তো আগামীকাল থেকে তারা আলাদা শহরে থাকবে, আলাদা পথে হাঁটবে, কিন্তু সেই রাতটা, সেই স্বীকারোক্তিটা তাদের জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে। কারণ কিছু কিছু ভালোবাসা দেরিতে প্রকাশ পেলেও তার গভীরতা কখনো কমে না। তৃষার সাথে ঈশানের আবার কবে দেখা হয়েছিল তা আমরা বলতে পারবো না। তবে আপনারা যে গল্পটা শেষ পর্যন্ত দেখেছেন, এবং আশা করি আপনাদের সকলকে এই গল্পটা ভালো লেগেছে। সে যাই হোক, এই গল্পটিকে এত দূর আনার জন্য যে মানুষগুলোর অবদান ছিল তাদের নামগুলো জানা যাক। তৃষার চরিত্রে শর্মিষ্ঠা দাস, ঈশানের চরিত্রে আমি দেবপ্রিয় দাস, বন্ধুর চরিত্রে জয়দেব দাস, ফুলওয়ালার চরিত্রে শ্রেয়ান দাস, সঙ্গীতে ছিল অনির্তা দাস, পিয়ানোতে ছিল প্রণয় দত্ত, কথক আমি দেবপ্রিয় দাস, ভিডিও এডিটিং এবং পোস্টার ডিজাইনিং এ ছিলাম আমি। এই সকল মানুষরা যদি আজকে পাশে না থাকতো, তাহলে আজকের গল্পটা হয়তো ডায়েরির পাতাতেই থেকে যেত। তাই আবারও আমার টিম মেম্বারদেরকে জানাবো অসংখ্য ধন্যবাদ।
আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি গল্পে। শুভরাত্রি।